দূর আকাশে তারার মেলা, হেমন্তের আগমনী বার্তা বাতাসে। টিএসসির চায়ের স্টলের বেঞ্চিতে বসে আছে অন্তু, ছোঁয়া, নাদিম, নম্রতা। ঘড়িতে ৮টা কি ৯টা বাজে। নাদিম হাতের সিগারেটটা ছুঁড়ে ফেলে বলল, তোরা সব ঝিম্মাইরা বইসা আসিস কেন বাল? তোগো ভাবসাব দেখা মনে হইতাছে আড্ডায় নয় শোকসভায় বইসা বইসা নীরবতা পালন করতাসি। নম্রতা খুব ধীরে চায়ের কাপে চুমুক দিল। উদাস কণ্ঠে বলল, রঞ্জনার নীরুকে মিস করছি। একসাথে থাকার সময়গুলো কেমন ধুম করে কেটে গেল, তাই না? ভার্সিটির প্রথম দিন কেমন বাচ্চা বাচ্চা ছিলাম সবাই। ক্লাস ব্যাংক, হইচই, পানিশমেন্ট সব কিছুতেই ছিল কৈশোরের ছোঁয়া। আজ মনে হচ্ছে হুট করেই বড় হয়ে গেলাম সব। বড় হলে অনেক কিছু হারিয়ে ফেলতে হয়, তাই না? কেউ উত্তর দিল না। সবাই নীরব বসে চায়ের কাপে চুমুক দিল। পাশেই কোনো উচ্ছ্বসিত বন্ধুমহল থেকে ভেসে এলো গিটারের সুর। চার বন্ধুর মনে খুব সন্তর্পণে ধাক্কা দিয়ে গেল সেই বিরহী পঙ্কক্তিমালা। আজ থেকে কয়েক বছর আগে তারাও এমন উচ্ছ্বসিত গানের পসরা সাজাত, গলা ফাটিয়ে গান গাইত। মাঝ রাস্তায় লাফালাফি, এক রিকশায় ৬ জন উঠে হই হুল্লোড়। দিনগুলো কি তবে সত্যিই ফুরিয়ে গেল? খুব বেশি বড় হয়ে গেল তারা? হাজারো দায়িত্বের বেড়াজালে কৈশোরটা তবে ছাপিয়েই গেল। এই তো আর মাত্র ৬ মাস বাকি। ভার্সিটি প্রাঙ্গণ ছেড়ে অজানায় ছড়িয়ে পড়বে সবাই, হারিয়ে যাবে সময়ের স্রোতে। চারজনের মনই ভার হয়ে আসে অজান্তে। বেশ কিছুক্ষণ পর গিটারের সুর বদলায়, বদলায় গানের কথা। সেই গভীর নীরবতায় ফাটল ধরিয়ে নাদিমই কথা বলল প্রথম। হাই তুলতে তুলতে বলল, নোমো, দ্য ফিলোসফিস্ট। দর্শনের বইয়ে প্রেম ঝাড়তে ঝাড়তে শেষমেশ দার্শনিক হইয়া গেলি নাকি মামা? অন্তু বড় হইয়া আস্ত একটা বউ পাইয়া গেল, আর তুই এখনও বড় হইয়া ইকুয়াল টু হারানোর ফিলোসফি নিয়া গাঞ্জা টানতেছিস। নম্রতা দীর্ঘশ্বাস ফেলল। ছোঁয়া অবাক হয়ে বলল, গাঞ্জা টানছে মানে? গাঞ্জা টানে কিভাবে? ওটা তো একটা খাওয়ার জিনিস, তাই না? নাদিম মুখ কুঁচকে ছোঁয়ার দিকে তাকালো, ধমক দিয়ে বলল, হ, গাঞ্জা অতি সুস্বাদু ফাস্টফুড, ১ নম্বরের বড়লোকি খাবার। তোর মতো ধনবান বলদদের জন্য একদম খাপে খাপ। তোর বড়লোক মামাকে বল, তোকে যেন গাঞ্জার মধ্যে ডুবাইয়া মাইরা ফেলে, আজাইরা। ছোঁয়া গরম চোখে তাকালো, শান্ত কণ্ঠে বলল, খবরদার, মাম্মাকে ম্যামা বলবি না। ট্রাই টু বি এ স্মার্ট গাই, খ্যাত একটা। নাদিম ফুঁসে উঠল, ছোঁয়াকে নকল করে বলল, ট্রাই টু বি এ স্মার্ট গাই, ট্রাই টু বি তোর মাথা। ওই হারামি, তোরে না কইছি আমার কথার মধ্যে বাম হাত ঢুকাবি না। শালা ইংরেজের বংশদূত, ফুট এইখান থেকে। তোর ম্যামায়ের আঁচল ধরে স্মার্টনেস শিখগা যা। ম্যামা ম্যামা ম্যামা। ছোঁয়াকে ভেঙাতে ভেঙাতেই বৃষ্টি এক গালি দিল নাদিম। ছোঁয়া মুখ কুঁচকে ফেলল ঘৃণায়। ছি, কি অশ্লীল ভাষা। নাদিমের মধ্যে কোনো ভাবাবেগ দেখা গেল না। বেঞ্চের উপর রাখা গিটারটা কোলে টেনে নিয়ে বলল, অশ্লীলের দেখেছিসটা কি? আমি তো কিছুই না। অন্তুর কাছে অশ্লীল কথন আছে। বিবাহিত মানুষের এই সম্পর্কে বরাবরই জ্ঞান বেশি। শুনতে চাস? অন্তু, ছোঁয়া দুজনেই দাঁত কটমট করে তাকালো। নম্রতা হেসে ফেলে বলল, অন্তুর বউ অন্তুকে পেয়ে সারা দুনিয়া ভুলে গিয়েছে। দিনে 10 বার ফোন দিলেও তাকে পাওয়া যায় না। মাইয়া করেটা কি সারাদিন? অশ্লীল কথন দিয়েই ভুলিয়েছিস নাকি তাকে? নাদিম গিটারের টুনটান শব্দ তুলতে তুলতে বলল, কানারে জিগাইতেছিস রংধনুর ঠিকানা? ও বাসায় থাকে নাকি আজকাল? সপ্তাহে 3 দিন তো আমার সাথে হলেই পড়ে থাকে। বইয়ের খবর রাখে নাকি ও? বাক্যটা সম্পূর্ণ শেষ না করেই থেমে গেল নাদিম। গিটার থেকে হাত সরিয়ে অন্তুর দিকে তাকালো।
ভ্রু কুঁচকে বলল, অন্তু, নীরুর সাথে তোর সব ঠিকঠাক আছে তো? তুই বাড়িতে বউ রেখে আমার সাথে পড়ে থাকিস, ব্যাপার কি? তুই কি নীরুকে অ্যাভয়েড করছিস? শেষ কথাটাতে চোখে মুখে বিস্ময় ফুটে উঠল নাদিমের। নম্রতা ছোঁয়াও ভ্রু কুঁচকে উত্তরের অপেক্ষা করতে লাগল। অন্তু বুক ভরে শ্বাস টেনে নিয়ে বলল, তাকে অ্যাভয়েড করার সাহস আছে নাকি আমার? তোদের নীরু যে আমায় কোনোদিনই সহ্য করতে পারে না সে তো জানা কথা। বাধ্য হয়ে বিয়ে করেছে, আমিও অনেকটা বাধ্য হয়েই করেছি। তারই বাধ্যবাধকতার চাপ কমাতেই খানিকটা দূরত্ব বজায় রেখে চলি, তেমন কিছু না। কেউ কোনো উত্তর দিল না। তিন জোড়া চোখ ড্যাব ড্যাব করে চেয়ে রইল খানিক। অন্তু অস্বস্তি নিয়ে বন্ধুদের দিকে তাকালো। বিরক্ত হয়ে বলল, কি সমস্যা? নম্রতা হতাশ হয়ে বলল, পুরোটাই সমস্যা। তোরা দুজন যে চুপি চুপি বাংলা সিনেমা করছিস তা তো ঘূর্ণাক্ষরেও টের পায়নি দোস্ত। বিয়ের প্রায় 1 মাস হতে চলল, এখনও তোদের ইগোর লড়াই চলছে। মাই গড। অন্তু প্রসঙ্গ পাল্টে বলল, একটা টিউশনি দিয়ে বউ চালানো যাচ্ছে না। আব্বা বাড়িতে কোল্ড ওয়্যার জারি করেছে, আকার ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছে আমার বউয়ের খাওয়া পড়ার জন্য 1 পাইও খরচ করবেন না তিনি। ইভেন আমার জন্যও না। অল ফান্ড ইজ ক্লোজ। নাদিম হেসে বলল, তোর বাপ তো হেব্বি মাল দোস্ত, এখনও ক্ষেপে আছে। কথাটা বলে অন্তুর পিঠ চাপড়ে দিয়ে আবারও বলল, এগুলা রাগ থাকে নাকি? 2 দিনেই রাগ পড়ে যাবে, চাপ নিস না। অন্তু মুখভঙ্গি গম্ভীর করে বলল, আব্বার রাগ পড়া নিয়ে আমার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। আমার মাথা ব্যথা আমার যোগ্যতা প্রমাণ করা নিয়ে। পরের মাস থেকে সংসারের কিছুটা খরচ আমার কাঁধে না নিলে চলছেই না। আব্বাকে দেখাতে হবে আমার বউ তার ঘাড়ে বসে খাচ্ছে না। অন্তুর কথায় দীর্ঘশ্বাস ফেলে একে অপরের সাথে দৃষ্টি বিনিময় করল নম্রতা নাদিম। ফুস করে নিঃশ্বাস ফেলে অন্তুর পিঠ চাপড়ে উদ্বেগহীন কণ্ঠে আশ্বাস দিল নাদিম, ধুর, এইডা টেনশনের কিছু হইল? চাপ নিস না, হইয়া যাইব, আমরা আছি না। অন্তু হতাশ চোখে বন্ধুর দিকে তাকালো। দীর্ঘশ্বাস ফেলে কয়েক সেকেন্ড চুপ করে থেকে হঠাৎই প্রশ্ন করল, তুই না কিছুদিন আগে গাজীপুর গিয়েছিলি? গাজীপুর তোর কোনো আত্মীয় স্বজন আছে বলে তো জানতাম না, কে থাকে ওখানে? নাদিমের মুখভঙ্গি গম্ভীর হয়ে এলো। পর মুহূর্তেই ঠাট্টার কণ্ঠে বলল, তোর বউ। অন্তু বিরক্ত চোখে তাকাতেই প্রসঙ্গ পাল্টে বলল, ধুর, তেমন কিছু না। এইসব ছাইরা বাড়িতে যাইয়া বউ সামলা, আজ আমার সাথে থাকার কথা চিন্তাও করবি না। 9:30টার দিকে আড্ডা ভেঙে যার যার বাড়ির দিকে রওনা দিল তারা। নাদিম হাজারটা গালি আর 2-4টা কিল ঘুষি দিয়ে একরকম জোর করেই অন্তুকে বাড়ির পথে ফেরত পাঠালো। 3 বন্ধু 3 রাস্তায় আলাদা হতেই নাদিম হঠাৎ উপলব্ধি করল, তাদের শক্তপোক্ত বন্ধুমহল থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে প্রাণ। প্রথমে রঞ্জন, তারপর নীরা, তারপর কে? অন্তু, নম্রতা, ছোঁয়া নাকি নাদিম নিজে? নাদিম দীর্ঘশ্বাস ফেলল। শহরটা বড় বিষাক্ত লাগে আজকাল। শহর জুড়ে নিশুতি রাতের ঝাঁপ মেলতেই আকাশে ক্ষুদ্র মেঘের আনাগোনা দেখা গেল। বাতাসে ভর করল শীতল স্পর্শ। গাছের পাতায় তীব্র আন্দোলন শুরু হতেই রান্নাঘরের জানালাটা বন্ধ করে দিল নীরা। উদ্বিগ্ন চোখে আকাশটা একবার দেখে নিয়ে কড়াইয়ে খুন্তি নাড়তে ব্যস্ত হলো। জাহানারা চা বানাচ্ছিলেন। চুলোর আঁচটা খানিক কমিয়ে দিয়ে নীরার দিকে তাকালেন। কপাল কুঁচকে বললেন, ঝড় আসবে নাকি? নীরা মৃদু কণ্ঠে বলল, মনে হয়, ঠান্ডা হাওয়া হচ্ছে। অন্তু কখন ফিরবে? কথা হয়েছে ওর সাথে? নীরা মুহূর্তেই মাথা নিচু করে ফেলল। কড়াইয়ে অতিমাত্রায় ব্যস্ততা দেখিয়ে ছোট্ট করে বলল, জি না মা। জাহানারা বিরক্ত চোখে তাকালেন।
তেতো মুখে বললেন, না কেন? নিজের বরের প্রতি কোনো দায়িত্ব নেই তোমার? অন্তু যে রাতে বেশিরভাগই বাসায় ফেরে না তা কিন্তু আমার চোখ এড়ায় না। কেমন বউ তুমি, যে বরকে বাড়িতে আটকে রাখতে পারো না? আমার ছেলে তো আগে এমন ছিল না, বিয়ের পরপরই এমন পরিবর্তন কেন? নিশ্চয়ই তোমার সাথেই কিছু হয়েছে। কি হয়েছে কি হয়নি তা আমি জানতে চাই না। আমার ছেলেকে বাড়িতে আটকানোর দায়িত্ব তোমার। এরপর এমন কিছু দেখলে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না। নীরা দীর্ঘশ্বাস ফেলল। কোনোরূপ জবাব না দিয়ে চুলোর আঁচ কমালো। বারান্দা থেকে ঝমঝম বৃষ্টির শব্দ আসতেই ছাদের কাপড়ের কথা মনে পড়ল নীরার। রান্নাঘর থেকে বেরিয়ে ছাদের দিকে দৌড়ালো সে। ততক্ষণে শুকনো কাপড়গুলো ভিজে একাকার। সবগুলো কাপড় তুলে নিয়ে নামতে নামতে নিজেও খানিকটা ভিজে গেল নীরা। দরজার কাছাকাছি আসতেই মুখোমুখি এসে দাঁড়ালো প্রিয় একটা মুখ। শ্যামলা মুখটি বৃষ্টির জলে ভেজা। কপালে পড়ে থাকা চুলগুলো থেকে টুপটুপ করে পড়ছে ফোঁটা ফোঁটা জল। ভাঁজ করা কপালটির ঠিক নিচে লেপ্টে আছে জোড়া ভ্রু। বিস্মিত চোখ দুটো নীরার মুখে স্থির। অন্তুর চাহনিতে ভেতরটা ধূপ করে উঠল নীরার। অদ্ভুত এক ভালো লাগায় আবেশিত হলো মন। কয়েক সেকেন্ড নীরার দিকে চেয়ে থেকে খুব স্বাভাবিক ভঙ্গিতে দরজার নব ঘুরিয়ে ভেতরে ঢুকে গেল অন্তু। নীরাও ঢুকলো তার পিছু পিছু। শুকনো কাপড় ভিজিয়ে ফেলার দায়ে শাশুড়ির কাছে বেশ খানিকটা বকাও শুনল সে। তবুও নীরার মন ফুরফুরে। শাশুড়ির বকাঝকাও যেন মিষ্টি লাগছে আজ। নীরাকে ভার্সিটি দিয়ে আসার দায়িত্বটা খুব নিষ্ঠার সাথে পালন করলেও রাতের বেলা তার দেখা মেলাটা হয়ে উঠেছে অমাবস্যার চাঁদের মতোই অসম্ভব। সপ্তাহে 2 থেকে 3 দিনের বেশি তাকে বাড়িতে পাওয়া যায় না বললেই চলে। আর যে কয়দিন থাকে সেই কয়দিনও গভীর রাত পর্যন্ত বই নিয়ে বসে থাকে অন্তু। বিছানায় আদৌ গায়েলায় কিনা সন্দেহ। নীরা 1 কাপ চা নিয়ে ঘরে ফিরল। অন্তু ততক্ষণে বিছানায় গা এলিয়েছে। কপালের উপর ডান হাতটা তুলে দিয়ে লম্বালম্বিভাবে শুয়ে আছে। শার্ট পাল্টে গায়ে টি শার্ট জড়িয়েছে। পরনে কালো ট্রাউজার। নীরা চায়ের কাপটা টেবিলের উপর রেখে মুখ কাচুমাচু করে দাঁড়িয়ে রইল। অন্তুকে ডাকবে কি ডাকবে না তা নিয়ে মহা দুশ্চিন্তায় পড়ে গেল। আর ডাকতেই যদি হয় তাহলেই বা কী বলে ডাকবে? তুমি নাকি তুই? নীরা অসহায় চোখে চেয়ে রইল। বেশ কিছুক্ষণ জল্পনা কল্পনা করার পর ঠান্ডা হাতটা অন্তুর কপালের একাংশে ছোঁয়ালো নীরা। অন্তু তো এই সময়ে ঘুমায় না, জ্বর হলো না তো আবার? নীরার ছোঁয়া পেয়েই যন্ত্রের মতো 2 চোখ মেলে তাকালো অন্তু। কপালে হালকা ভাঁজ। ঘুমো ঘুমো চোখ দুটোতে এক ঝাঁক প্রশ্ন। নীরার সাথে সাথেই হাত সরিয়ে নিয়ে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো। হৃৎপিণ্ডের ভয়ানক আন্দোলনে হঠাৎই উপলব্ধি করল অন্তুকে সে ভয় পাচ্ছে। ভয় পাচ্ছে বিয়ের প্রথম দিন থেকেই। কিন্তু কেন? অন্তু তো কখনো খারাপ ব্যবহার করেনি, চোখও রাঙায়নি। তবে ভয় কেন? স্বামী বলে? তার জীবনটা এখন এই মানুষটিকে ঘিরে আবর্তিত বলে? অন্তুকে স্থির চেয়ে থাকতে দেখে ঢোক গিলল নীরা। অস্বস্তি নিয়ে বলল, চা এনেছিলাম। অন্তু চোখ ফিরিয়ে পাশের টেবিলে তাকালো। ছোট্ট একটা শ্বাস ফেলে বলল, এখন চা খাবো না, বাইরে খেয়েছি। কথাটুকু বলেই চোখ বন্ধ করল অন্তু। নীরা আগের মতোই চুপ করে দাঁড়িয়ে রইল। অন্তুর সাথে কথা বলতে ইচ্ছে করছে তার, কিন্তু কি বলা যেতে পারে বুঝতে পারছে না। বেশ কিছুক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকার পর চোখ বন্ধ রেখেই বলে উঠল অন্তু, ভেজা কাপড়ে দাঁড়িয়ে থাকার মানে কি? অন্তুর কথার পিঠে কথা বলতে গিয়েও থেমে গেল নীরা। বুকের ভেতর তরল অনুভূতির প্রলেপ নিয়ে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। বুকের ভেতর টলটলে খুশি যেন ডানা মেলেছে আজ। আহ, তবে কি অন্তু একটু হলেও তাকে খেয়াল করেছে?
আপনি আসবেন কি আসবেন না? মাঝরাতে নম্রতার এমন অদ্ভুত বায়না শুনে হতভম্ব হয়ে গেল আরফান। বাইরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। ছাদের আলোটা জ্বালিয়ে রাখায় বৃষ্টির পানিতে চকচক করছে বেলি ফুলের গা। ছাদে ঘিরে থাকা বেলি ফুলের ডালপালাগুলো অল্প অল্প দুলছে। ছাদের পাটাতনে নৃত্যরত ঝপঝপে বৃষ্টির শব্দে তালা লেগে যাচ্ছে কান। বারান্দার এক কোণায় বন্দি খাঁচায় শ্যামা শ্যামা করে ডাক পাড়ছে হৃষ্টপুষ্ট এক টিয়া। দেশে ফিরে শ্যামলতাকে না পেয়ে যখন পাগলপ্রায় অবস্থা, ঠিক তখনই এই টিয়াকে কিনে এনেছিল আরফান। অনেক বছর আগে কোনো এক আবেগময় চিঠিতে নম্রতা লিখেছিল তার ইচ্ছের কথা। বহু বায়নার পসরা সাজিয়ে পাঠিয়েছিল তার প্রিয়র নামে। তারই মধ্যে একটা বায়না ছিল পোষা একটা টিয়া থাকবে। আমাদের ছোট্ট ঘরে তারও ছোট্ট ঘর থাকবে। ব্যাস, আর কি চাই? এরপরও টিয়া পাখি না কিনে পারে নাকি আরফান? টিয়া পাখিটির খুব সুন্দর নামও রেখেছে আরফান। আরফানের ভাবনার মাঝে আবারও একই প্রশ্ন করল নম্রতা। আরফান বারান্দা থেকে সরে এসে বলল, আপনি বড় জ্বালাচ্ছেন আজকাল। জ্বালাচ্ছি? আচ্ছা বেশ, এখন থেকে আর জ্বালাবো না। 2 দিন বাদে বিয়ে শাদি করে যখন আপনারই হসপিটালে সিজারিয়ান সেকশনে ভর্তি হয়ে যাব, তখন বুঝবেন। আমার বাচ্চা হওয়ার সাথে সাথে আপনাকে মামা বলে পরিচয় করিয়ে দেব। নো চাপ। আপনি হবেন জাতীয় মামা। নম্রতার কথায় হেসে ফেলল আরফান। আরফানের হাসি যেন আগুনে ঘিয়ের মতো কাজ করল। নম্রতা আগ্নেয়গিরির মতো জ্বলে উঠে বলল, হাসবেন না, আমি হাসার মতো কিছু বলিনি। আই অ্যাম সিরিয়াস। আরফান এবার শব্দ করে হাসল। হাসি থামানোর চেষ্টা করতে করতে বলল, আচ্ছা। আচ্ছা? কিসের আচ্ছা? আপনার কি ধারণা বিয়ে করা এত সহজ? আপনাকে যে বিয়ে করতে আসবে তাকে বিনা ঝঞ্ঝাটে আইসিইউতে ভর্তি করিয়ে দেব। আমার জিনিসে আমার অধিকার। আরফানের উত্তরে কিছুটা খুশি হলেও প্রকাশ করল না নম্রতা। ফুঁসে উঠে বলল, জিনিস? আমি মোটেও কারো জিনিস নই। আমি অবশ্যই বিয়ে করব এবং ডেলিভারির জন্য অতি শীঘ্রই আপনার হসপিটালে সিজারিয়ান সেকশনে ভর্তি হব। ডিসিশন ফাইনাল। যে ভদ্রলোক আমার বাবার সাথে দেখা করতে আসা নিয়ে টালবাহানা করে, সেই ব্যক্তির ব্যক্তিগত জিনিস হওয়ার প্রশ্নই আসে না। নো, নেভার। আরফান হাসল। ঘড়িটা এক নজর দেখে নিয়ে লাইট অফ করে বিছানায় গা এলালো। দুষ্টুমি করে বলল, আমি কখন বললাম আপনি বিয়ে করবেন না নম্রমিতা? আপনি অবশ্যই বিয়ে করবেন। আমার হসপিটালে সিজারিয়ান সেকশনে ভর্তিও হবেন। এবং এই সকল কিছুর পেছনে এক এবং মূলীভূত কারণ থাকবে আরফান আলম নিষ্প্রভ। আপনার ডেলিভারির দায়িত্বও তার। হসপিটালের ফি ভরার দায়িত্বও তার। আপনার বাচ্চাকে পিতৃপরিচয় দেওয়ার দায়িত্বও তার। ও হ্যাঁ, আপনার বাবাকে নানা বানানোর দায়িত্বও তার। বাচ্চার নানার সাথে দেখাটা না হয় তখনই হবে। চিন্তা কি? নো চাপ। শেষ কথাটা নম্রতার মতো করে বলল আরফান। নম্রতা চেঁচিয়ে উঠে বলল, আপনাকে আমি খুন করে ফেলবো ডক্টর। আরফান ঠোঁট টিপে বলল, আহ, সে তো অনেক আগেই করেছেন। চিঠির ছুরিতে খুন। এবার আপনার শাস্তির পালা। যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হওয়ার জন্য প্রস্তুত হন মিস নিমপাতা। নম্রতা কিছুক্ষণ ফুসফাস করে মিয়ে এলো এক সময়। হতাশ কণ্ঠে বলল, বাবা আপনাকে আসতে বলেছে নিষ্প্রভ। আপনার সাথে পরিচিত হতে চায়। আপনার বাবার সাথে আমার পরিচয়ের কিছু বাকি আছে নাকি নম্রমিতা? শুরু থেকেই ধরা খাচ্ছি আর পরিচিত হচ্ছি। প্রথমবার ফোনে, দ্বিতীয়বার আপনার বাড়ির সামনে, তৃতীয়বার আমারই চেম্বারে। আমার চেম্বারে এসে আমাকে ভেলকি দেখিয়ে গেলেন। এরপরও পরিচয়ের কিছু বাকি আছে। সেদিন ফোন ধরে যদি চুমুটুমু দিয়ে দিতাম, তখন কি হতো?
প্রেমিকার চুমু ডিরেক্ট শ্বশুরের গালে। মাই গড! আরফানের কথার ধরনে হাসি পেয়ে গেল নম্রতার। মুখ টিপে হেসে বলল, আজ আপনি খুব বেসামাল কথা বলছেন ডক্টর। না বলে যাব কোথায়? এমনিতেই মাঝরাত, বাইরে তুমুল বর্ষণ, বাতাসে বেলি ফুলের তীব্র সুগন্ধ, ফোনের ওপাশে আপনি। অনুভূতির জ্বালাপোড়নে ডাক্তার নিজেই রোগী হয়ে যাচ্ছে আজ। বেসামাল না হয়ে তো উপায় নেই। শ্যামলতা চিকিৎসা না করলে এই ডাক্তারের নির্ঘাত মৃত্যু। নম্রতা উত্তর না দিয়ে চুপ করে রইল। আরফান একটু থেমে খুব অন্যরকম কণ্ঠে বলল, নম্রতা, একটা গান শোনাবেন প্লিজ। নম্রতা আবারও চুপ। কিছুক্ষণ নিশ্চুপ নিঃশ্বাস বিনিময়ের পর বৃষ্টির শব্দ ছাপিয়ে কিন্নর কণ্ঠে গেয়ে উঠল নম্রতা, এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। যুথি বলে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া, হায় হায় রে দিন যায় রে, ভরে আধারে ভুবন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ।